আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি এবং এর সাথে রয়েছে আমি নীরা ফেরদৌস। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেল ৩টায় রাজধানীর ল্যাবেড হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেষ শ্রদ্ধা জানাতে ছুটে গেছেন হাসপাতালে। হাসান আরিফের প্রথম জানাজা বাদ এশা ধানমন্ডি ৭ নম্বর বায়তুল আমার মসজিদে অনুষ্ঠিত হবে। শনিবার বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে সমাহিত করা হবে তাঁর মরদেহ। আরও জানাচ্ছেন খান আলামিন। গত ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এএফ হাসান আরিফ। পরদিন তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। আরও কয়েকদিন পর পান ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব। এক পর্যায়ে স্থানীয় সরকার থেকে সরিয়ে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় হাসান আরিফকে। অভ্যুত্থান হলো ছাত্র এবং জনতার সম্মিলিত প্রচেষ্টায়। শারীরিকভাবে তেমন অসুস্থ ছিলেন না হাসান আরিফ, তবে হুট করে অসুস্থ হয়ে পড়লে বাসা থেকে ধানমন্ডির ল্যাবেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টা ১০ দিকে তাকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। মৃত্যুর খবর যখন ছড়িয়ে পড়ে তখন মিশরের D8 সম্মেলন শেষ করে ঢাকায় অবতরণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রয়াত উপদেষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে হাসপাতালে ছুটে যান তিনি। গভীর শোক জানিয়ে বলেন, হাসান আরিফ অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ঢাকায় টাচ করলো তখনই আমরা। হাসান আরিফের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান সরকারের উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইন অঙ্গনের সহকর্মী থেকে শুরু করে আত্মীয় স্বজনরা। ওনার মেয়ে থাকে বিদেশে, সে ফিরবে, কিন্তু তার জন্য আগে কথা ছিল অপেক্ষা করা হবে, এখন আর অপেক্ষা করা হচ্ছে। চলে যাই। উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। জাস্ট 4 দিন আগে যখন ইস্তিমুরের প্রেসিডেন্ট এসেছিলেন, উনি স্যারের সাথে টেবিলে বসেছিলেন। স্যার ভিতরে গিয়ে বলছিল যে কত উচ্ছল, আনন্দময়, প্রাণবন্ত মানুষ ছিলেন। আমাদের আজকে আর বেশি কিছু বলার নাই, আপনারা সবাই স্যারের জন্য দোয়া করবেন। উনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। হাসান আরিফের প্রথম জানাজা বাদ এশা ধানমন্ডি ৭ নম্বর বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হবে। শনিবার বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে সমাহিত করা হবে তার মরদেহ। ১৯৪১ সালের ১০ জুলাই হাসান আরিফ কলকাতায় জন্মগ্রহণ করেন। ২০০১ থেকে ৫ সাল পর্যন্ত ছিলেন অ্যাটর্নি জেনারেল। ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন হাসান আরিফ। খান আলামিন, আরটিভি, ঢাকা। নির্বাচন নিয়ে বিএনপির সাথে ছল চাতুরি করে কোনো লাভ হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় নাগরিক কমিটিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিলে সরকারের গ্রহণযোগ্যতা কমবে বলে মনে করেন তিনি। আর আব্দুস সালাম বলেছেন, বিএনপি ক্ষমতায় কিংবা ভাগাভাগির রাজনীতিতেও বিশ্বাস করে না। তারা চায় জনগণের হাতে ক্ষমতা ফিরুক। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত। ২৪-এর ছাত্র জনতার গণ আন্দোলনের রাজধানীর মোহাম্মদপুরে শহীদ পরিবারের পাশে দাঁড়ায় বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আমরা বিএনপি পরিবার নামের একটি সংগঠন। পরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ৫ আগস্টের আন্দোলন শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ইতিহাস। নির্বাচন বিলম্বিত না করতে সরকারের প্রতি আহ্বান জানান রিজভী। বলেন, পতিত ফেসিবাদের স্থানীয় জনপ্রতিনিধিরা অপরাধী। তাদের নিয়ে জাতীয় নাগরিক কমিটি দল গঠন করলে তা হবে অপরাধীদের দল। অন্তর্বর্তী সরকারকে মেপে চলার আহ্বান জানিয়ে বলেন, কোনো ভুল হলে ইতিহাস ক্ষমা করবে না। এখানে বৈষম্য বিরোধী ছেলেরা আছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, তারা যদি দল করেন খুবই ভালো কথা। তারা গণতন্ত্রের জন্য দল করছেন। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কোনো দলকে গঠন করার প্রক্রিয়া যদি হয়, তাহলে যে ক্রেডিবিলিটি এই সরকারের, সেই ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হবে। এই যে কাউন্সিলর যারা হয়েছেন, এরা তো অধিকাংশ ক্রিমিনাল। তারা যদি কোনো রাজনৈতিক দলে গিয়ে দল সংগঠিত করে, ওটা তো ক্রিমিনালদের সংগঠন। এদিকে ঝিগাতলায় কৃষক থেকে সরাসরি ভোক্তা পর্যায়ে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির লক্ষ্যে কৃষক বাজার উদ্বোধন করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, এদেশের মানুষের আওয়ামী লীগকে ক্ষমতায় যেতে দেবে না। যে বিএনপি নাকি ক্ষমতার জন্য, নির্বাচনের জন্য বাড়াবাড়ি করতেছে। আরে বাবা, রাজনীতিবিদরা তো নির্বাচনের কথাই বলবে,
কিন্তু বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না, ভাগাভাগি রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। যদি বিএনপি ক্ষমতায় বিশ্বাস চাইতো, এই 5ই আগস্টের পরেও আন্দোলনকারী রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করে ক্ষমতায় যেতে পারত। আর জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে জয়নুল আবেদিন ফারুক বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উপদেশ লজ্জাজনক। সংস্কারের নামে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে বিলম্ব না করে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান তিনি। ডক্টর ইউনূস সরকার বাংলাদেশে কখন, কোন সময়, কোন দিন নির্বাচন দিবেন? মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। বৈষম্যহীন ও মেধাভিত্তিক দেশ গড়তে বিদেশে বসবাসরত মেধাবীদের দেশে ফিরিয়ে আনার তাগিদ দিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর গণহত্যা মামলার আসামিরা যেখানেই থাকুক বিচারের জন্য দেশে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। অরণ্য গফুর জানাচ্ছেন বিস্তারিত। এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত জাতীয় কৃষিবিদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অন্যান্য খাতের মতো কৃষিতেও দলীয়করণের মাধ্যমে পতিত সরকার মেধাকে গণহত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি। দেশের স্বার্থে নতজানু মানসিকতা থেকে রাজনীতিবিদ সহ সবাইকে সরে আসার আহ্বান জানান জামায়াতের আমির। মেধাবীরা যারা বিদেশে আছে তাদেরকে বাংলাদেশে ফিরাইয়া আনতে হবে। তবে আমাদের এই সন্তানদেরকে, ভাইদেরকে বুকে ধারণ করার জন্য তাদের জন্য মাঠ আমাদের প্রস্তুত করে দিতে হবে। তারা আবেগ নিয়ে এসে যদি সাফোকেশনে পড়ে এবং যদি তারা ডিসকমফোর্ট ফিল করে, তারা এখানে থাকবে না। দেশটাকে সোনা বানানোর জন্য তাদের দুটো হাত আল্লাহ দিয়েছেন, মগজ দিয়েছেন, হার্ট দিয়েছেন। এগুলার ক্ষেত্রে আমরা যদি প্রস্তুত করে দিতে পারি, ইনশাআল্লাহ দেশের চেহারা বদলানো মাত্র 5 years to 10 years যথেষ্ট। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের পেশাজীবী পরিষদের সদস্য সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান মন্তব্য করেন, রাষ্ট্রীয় দায়িত্বের পরিবর্তে কিলার স্কোয়াডের ভূমিকা পালন করায় পালিয়েছে বিচারপতি, পুলিশ সহ রাজনীতিবিদরা। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে গণহত্যার দায়ে, গুমের দায়ে, খুনের দায়ে, এরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করে বিচার করে রায় কার্যকর করতে হবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সময় লাগলেও নতুন করে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রণয়নের দাবি জামায়াত নেতাদের। নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রধান শর্তই হলো ভোটার তালিকা স্বচ্ছ হতে হবে। অরণ্য গফুর, আরটিভি, ঢাকা। শিক্ষার্থী হত্যার অপরাধে শেখ হাসিনা আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিচার করতে না পারলে তা অন্তর্বর্তী সরকারে বড় সীমাবদ্ধতা ও ব্যর্থতা হবে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। খুলনা থেকে এম মনিরুজ্জামানের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইদ মাহমুদ। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে জুলাই আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বিভাগের 10 জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 58 শহীদ পরিবারের প্রতিটিকে 5 লাখ টাকা করে মোট 2,90,00,000 টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। থানার সামনে গুলিবিদ্ধ হয়েছে, পাউদের কুকুরের মতো ছেঁচড়াই আমার জীবতে টেনে এনেছে, আমার চেষ্টা করার সময় দেয়নি। ছাত্র বৈষম্য আন্দোলনে যোগ দেয়, যোগ দেওয়ার পর মোহাম্মদপুর পুলিশ থানার সামনে গেলে পুলিশ তার বুকে গুলি করে। জনগণ আমার মনির ইঙ্গিতে নিয়ে থানার সামনে গুলি করাইছে, তাও আমার মনির এখনো বিচার পাইনি। আমি বিচার চাই আমার মনির। আমার ছেলে গত 5 তারিখে খিলগা চৌরাস্তায় পুলিশের গুলিতে শহীদ হয়েছে, মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হয়েছে। আমি চাই আমার ছেলের হত্যার বিচার। অনুষ্ঠানে বক্তব্যকালে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, হত্যাকারীদের বিচার করতে না পারলে এটা হবে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যে সন্ত্রাসীরা এই হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত, যারা অবৈধ অস্ত্র নিয়ে খুনি হাসিনার সাপ্লাই করা অবৈধ অস্ত্রগুলো দিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করেছে, তাদের বিচার করা এই প্ল্যাটফর্মগুলোর এই অন্তর্বর্তীকালীন যে সরকার তাদের সবচেয়ে বড় দায়। যদি এটা তারা তাদের জায়গা থেকে করে যেতে না পারে, এটাই
তাদের সীমাবদ্ধতার এবং ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে। এ সময় সার্জিস পুলিশ প্রশাসনকে সুনামের সঙ্গে কাজ করে ইতিবাচক ইমেজ ফিরিয়ে আনার আহ্বান জানান। কাউকে বিনা কারণে গ্রেপ্তার না করারও অনুরোধ জানান জুলাই অভ্যুত্থানের অন্যতম এই ছাত্রনেতা। অনুষ্ঠানে খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার সহ অনেকেই উপস্থিত ছিলেন। সৈয়দ মাহমুদ, RTV। বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার সহ ৩ জনকে জামিন দিয়েছেন কলকাতার আদালত। শুক্রবার ব্যাংশাল কোর্টের নগর দায়রা আদালত তাদের জামিন মঞ্জুর করেন। 10 লাখ রুপির বিনিময়ে তার 2 সহযোগী স্বপন কুমার মিস্ত্রি ও উত্তম কুমার মিস্ত্রিকেও জামিন দেন আদালত। আইনজীবীরা জানিয়েছেন, বাংলাদেশে পিকে হালদার দণ্ডপ্রাপ্ত হলেও সংশ্লিষ্ট নথিপত্র উপস্থাপন করতে না পারায় বিচারক তার জামিন মঞ্জুর করেন। অন্যদিকে পিকে হালদারের আইনজীবী আদালতে যুক্তি দেন, তার মক্কেল সাজার 1/3 ভোগ করেছেন, যা ভারতের আইনে জামিন পাওয়ার জন্য যথেষ্ট। 2022 সালে পশ্চিমবঙ্গ থেকে মানি লন্ডারিং আইনে পিকে হালদারকে গ্রেফতার করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বাংলাদেশের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার পর পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উদ্ধার করা খণ্ডিত অংশ তার মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনের ডিএনএর সাথে মিলেছে। পশ্চিমবঙ্গ সিআইডির সিনিয়র এক কর্মকর্তা জানায়, ডিএনএ রিপোর্ট নিশ্চিত করেছে যে খাল ও ফ্ল্যাটের পাশ থেকে উদ্ধার করা মাংস এবং হাড়গুলো বাংলাদেশের সাবেক এমপির। ভারতের সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে 2টি নমুনায় পাঠানো হয়েছিল। সেই 2টি ডিএনএ মিলে গেছে। জানা গেছে, নভেম্বরের শেষ দিকে ডরিন কলকাতায় এসেছিলেন। তখন তার ডিএনএ নমুনা নেওয়া হয়। তারপর 2টি নমুনায় যাচাইয়ের জন্য পাঠানো হয়েছিল। নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বমুখীতে ভোক্তা সাধারণের নাভিশ্বাসের মধ্যে নতুন করে বেড়েছে মুরগি ও চালের দাম। তবে বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজ ও আলুর দাম। বোতলের সয়াবিন তেলের সরবরাহ বাড়লেও পরিস্থিতি পুরো স্বাভাবিক হয়নি। সব ধরনের সবজি বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকার মধ্যে। সাকিবুর রহমানের রিপোর্ট। সরকার পতনের পর প্রথম কয়েকদিনে কমতে শুরু করেছিল নিত্যপণ্যের দাম। স্বস্তি ফিরতে শুরু করেছিল ভোক্তাদের। তবে আবারও অস্থির বাজার ব্যবস্থা। বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক, তবুও কমছে না দাম। উল্টো বেড়েছে চাল, মুরগি সহ অধিকাংশ পণ্যের দাম। কাপ্তান বাজারে অভিযানের পর থেকে আমদানি কম থাকার অজুহাতে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে। ব্রয়লার 220 টাকা আর সোনালী হচ্ছে আপনার 330-350। দাম তো বেশি, 30 টাকা বেশি আজকে। দেশে আমনের ভরা মৌসুমেও পাইকারিতে বেড়েছে চালের দাম। এতে খুচরা পর্যায়ে সরু চালের দাম কেজিতে 3 থেকে 5 টাকা এবং মোটা ও মাঝারি চালের দাম 2 থেকে 3 টাকা বেড়েছে। সব চালের কেজি 3 থেকে 4 টাকা করে বাড়ছে। তো মিনিকেট আগে আমরা 70 বিক্রি করতাম, এখন সেই চাল 75 বিক্রি করা যায় না। গরিব মানুষদের সমস্যা হচ্ছে বেশিরভাগ, বড় লোকদের তো না। তবে কিছুদিন চড়া যাওয়ার পর প্রতি কেজি পেঁয়াজে 20 টাকা ও আলুতে 10 টাকা কমেছে। তবে দাম বাড়ার পরেও পণ্যের আমদানি ঠিক হয়নি সয়াবিন তেলের। আলু 100 টাকা ছিল, এখন 70 টাকা বিক্রি করতেছে। তেল নিয়ে 5 লিটার দিলে 2 লিটার পাই না, 2 লিটার দিলে 1 লিটার পাই না, হাফ লিটার 250 এগুলো সাপ্লাই নেই। বাজার শীতকালীন সবজিতে ভরপুর থাকলেও রহস্যজনক কারণে দাম কমেনি। 50-এর কোটের মধ্যে আছে, মনে করেন বেগুনগুলো, লম্বা বেগুনগুলো মনে করেন আপনার 60 টাকা 50 টাকা বিক্রি করা যায়। সবই 80-র উপরে, এটা সাধারণের খুব সাধ্যের বাইরে হয়ে যায়। আগের মতো স্থিতিশীল মাছ, মাংস ও ডিমের বাজার। সাকিবুর রহমান, RTV, ঢাকা। বাজারে সিন্ডিকেট এখনো রয়ে গেছে। হাত বদলের মাধ্যমে দাম বাড়িয়ে ফায়দা নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। তবে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। সকালে রাজধানীর মিরপুরে বনফুলা আদিবাসী গ্রিন হার্ট কলেজে খাদ্য ও শস্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা বলেন, পাহাড় ও দেশের অন্য জায়গায় যেসব ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে তাদের টিকিয়ে রাখতে দেশের নাগরিকদের কাজ করতে হবে। আমি সভা প্রধানের অনুমতি বছর 2000 সিন্ডিকেট এখনো আছে বাজারে। সিন্ডিকেট যে কারণে উৎপাদনকারীও টাকাটা পায় না, আবার ভোক্তা বেশি দামে খেতে হয়। দামটা কিন্তু এখনো বাড়ছে, সেটা আমরা চেষ্টা করছি এটাকে বন্ধ করার জন্য। মেইন স্ট্রিম খাদ্য উৎপাদন, সেটাতে এখনো কীটনাশক ব্যবহারটা
বন্ধ হয়নি, সেজন্য আমরা এটা চেষ্টা করছি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মুতাসিম মাসুদ নামে বুয়েটের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন অমিত শাহ ও মেহেদি হাসান নামে আরও দুজন। বৃহস্পতিবার রাত ৩টার দিকে দুর্ঘটনার পর আহত অবস্থায় তাদের ৩ জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মাসুদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গাড়ি চালক সাদমান সহ ৩ জনকে আটক করা হয়েছে। দুর্ঘটনার শিকার ৩ শিক্ষার্থী বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের ছাত্র। এদিকে এটি দুর্ঘটনা নয়, বরং হত্যাকাণ্ড বলে দাবি করেছে বুয়েট শিক্ষার্থীরা। দুপুরে সংবাদ সম্মেলনে এ সময় দোষীদের সর্বোচ্চ সাজা নিশ্চিতের পাশাপাশি বেশ কয়েকটি দাবিও জানান নিহতের সহপাঠীরা। ওদিকে সিলেট তামাবিল সড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ৩ ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে। সকালে সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার বাঘের সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও 2 জন। নিহতরা হলেন ছাত্রদল কর্মী তাহমিদ, মাহি ও মোহান। পুলিশ জানায় সুনামগঞ্জের ছাতক পৌর এলাকার কয়েকজন ছাত্রদল কর্মী প্রাইভেট কারে জাফলং যাচ্ছিলেন। তাদের জৈন্তাপুরের বাঘের সড়ক এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় 4 ঘন্টার প্রচেষ্টায় উত্তরার 12 নম্বর সেক্টরের লাভলিন বাংলা রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস। এছাড়া ভবনটির প্রতিটি ফ্লোরে অতিরিক্ত গ্যাসের উপস্থিতি ও অগ্নি প্রতিরোধক ব্যবস্থা ছিল না বলে অভিযোগ করেন। মাহিন আরাফাতের রিপোর্টে দেখুন বিস্তারিত। সকালে উত্তরের 12 নম্বর সেক্টরের শাহ মখদুম রোডের লাভলিন বাংলা রেস্তোরাঁয় আগুন লাগে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ শুরু করে। এরপর আগুনের তীব্রতা বাড়ায় আরও 4টি ইউনিট যোগ দেয়। অবৈধভাবে বহুতল ভবনটিকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছিল বলে দাবি স্থানীয়দের। রেস্তোরাঁটিকে গ্যাস সিলিন্ডার ব্যবহারে একাধিকবার সতর্ক করা হলেও কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তাদের। গ্যাসের সিলিন্ডার যখন বাস্ট হয়েছে তখন এই আগুনটা বিস্ফোরণ ঘটে, আগুন ধরে যায় পুরোটা বিল্ডিং এ। হঠাৎ করে একটা বিকট শব্দের আওয়াজ পাই, জানলা দিয়ে দেখি আগুন ধরছে। ভবনটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না বলে দাবি এলাকাবাসী ও ব্যবসায়ীদের। এখানে তো পুরো গিলাস দিয়ে ঘেরা, মানে এত গরম, আগুনের যে এত তাপ, এটা যে কোনো মুহূর্তে একটা বিপদ ঘটতে পারে, এরকম আমরা দেখছি। আবাসিক এলাকার পারমিশন নিয়ে এসেছে, তারা সম্পূর্ণ এটা কমার্শিয়ালি ইউজ করেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আলামত লোপাটের চেষ্টায় একজনকে আটকের তথ্য নিশ্চিত করে পুলিশ জানায় আইনি প্রক্রিয়া চলছে। সিলিন্ডার নিয়ে হোটেল কর্তৃপক্ষের একজন কর্মচারী পালিয়ে যাচ্ছিল, আমরা সেটা আটক করেছি এবং ওইগুলো আমাদের হেফাজতে নিয়েছি। তো পরবর্তীতে আমরা ফায়ার সার্ভিসের রিপোর্টের উপরে নির্ভর করে এবং এখানে যে সিলিন্ডার ছিল সেটা বৈধ না অবৈধ, এগুলো আমরা তথ্য কালেকশন সংগ্রহ করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। লাভলিন রেস্তোরাঁর গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় নারীসহ 7 জনকে উদ্ধার করা হয়েছে। সিলিন্ডারের কোনো গ্যাস লিকেজ থাকতে পারে, সেই লিকেজ থেকে এইটা আগুনটা একটু বেশি হয়ে গিয়েছিল, মানে স্টেজ ডেভেলপমেন্ট স্টেজে চলে গিয়েছিল। এখানে আমরা কোনো ফায়ার ইকুইপমেন্ট, কোনো এক্সটিংগুইশার অথবা অন্য কোনো কিছুই আমরা পাইনি। যেই 7 জনকে উদ্ধার করেছি তার মধ্যে 6 জন মহিলা এবং তার মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলাও রয়েছেন। তীব্র কালো ধোঁয়া ও উৎসুক জনতার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। 12টি ইউনিটের প্রায় 4 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মাহিন আরাফাত, RTV, ঢাকা। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের 37তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার BIA প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ পাভেলের সভাপতিত্বে ঢাকা ক্লাবে আয়োজিত সাধারণ সভায় বীমা খাতের অগ্রগতি, সমস্যা ও সমাধান নিয়ে দেশের প্রায় 85টি কোম্পানির প্রতিনিধি উন্মুক্ত মত বিনিময় সভায় অংশ নেয়। অনুষ্ঠানে 2023 সালের বার্ষিক প্রতিবেদন ও অডিট রিপোর্ট সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। সভায় ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিন সহ BIA-এর কার্যনির্বাহী সদস্য এবং বিভিন্ন বীমা কোম্পানির চেয়ারম্যান, পরিচালক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনকে দ্রুত পুনর্গঠনের দাবি জানান বক্তারা। নাইজেরিয়ায় ক্রিসমাস ফান ফেয়ারে পদদলিত হয়ে 35 শিশু প্রাণ হারিয়েছে, আহত হয়েছেন আরও 6 জন। দেশটির ইবাদান শহরে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম BBC এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মেলায় নগদ অর্থ এবং খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আয়োজকরা। তবে এত বেশি ভিড় হয়েছিল যে মেলায় ঢুকতে হুড়োহুড়ি করার কারণে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অনুষ্ঠান স্থলে 5,000-এরও বেশি শিশু জড়ো হয়েছিল এবং প্রধান আয়োজকরা অনুষ্ঠান শুরু করার সময় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রধান সংগঠক সহ 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে আফগানিস্তানে দুটি আলাদা বাস দুর্ঘটনায় অন্তত 52 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 65 জন। তালেবান সরকার জানিয়েছে, গজনি প্রদেশের কাবুল কান্দাহার হাইওয়েতে বাস দুটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রথম দুর্ঘটনাটি হয় শাহবাজ গ্রামের কাছে, যখন একটি বাসের সঙ্গে একটি জ্বালানি ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। দ্বিতীয় দুর্ঘটনা ঘটে আন্দর জেলায়। সে সময় আরেকটি বাস একটি ট্রাককে ধাক্কা দেয়। ঘটনার পর উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় ঢাকার জলশিরে আবাসন প্রকল্পে প্রথমবারের মতন আয়োজিত হল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের BOA ম্যারাথন। সকাল 6টা থেকে 3টি ক্যাটাগরিতে সর্বমোট 5,116 জন অ্যাথলেট দৌড়ান। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সেনাপ্রধান বলেন, সাধারণ জনগণের শরীর চর্চা ও সুস্থ জীবনযাপনের লক্ষ্যে এই আয়োজন। BOA বছরে অন্তত 2 বার এই ম্যারাথন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানায় তিনি। শতাধিক দেশের 276টি চলচ্চিত্র নিয়ে শুরু হলো 17তম আন্তর্জাতিক স্বল্প দৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। বিকেলে রাজধানী জাতীয় জাদুঘরে উৎসবটির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এ সময় তিনি চলচ্চিত্রের ক্ষেত্রে এখন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে উল্লেখ করেন। উদ্বোধনী অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকচিত্রী নাসির আলী মামুন ও কথা সাহিত্যিক মাসরুর আরেফিন। প্রতিদিন বেলা 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে মোট 4টি প্রদর্শনী হবে। উৎসবটি উপলক্ষে থাকছে একাধিক অধিবেশন ও সেমিনার। আগামী 27 ডিসেম্বর পুরস্কার বিতরণের মাধ্যমে উৎসবটির পর্দা নামবে। তো আমরা এখন একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, সকলের মধ্যেই হয়তো দ্বিধাও আছে, আসলে এত সম্ভাবনা বা কতটুকু আমরা বাস্তবায়ন করতে পারবো কি পারবো না। তবে আমরা যেটা বলতে চাই যে আমরা শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। চলচ্চিত্রের জগতেরও যে দীর্ঘদিনের একটা স্থবিরতা আছে, নানান ধরনের সমস্যা রয়েছে, সরকারের জায়গা থেকে আমরা পৃষ্ঠপোষকতা করতে চাই। সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।